আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের লেকচার নাম্বার 7 শুরু করতে যাচ্ছি। গতদিন আমরা বলছিলাম যে দ্রাব্যতা গুণফল রিলেটেড আমাদের যে বেসিকটা ছিল সেটা এবং আয়নীয় দ্রবণীয়তা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড কিছু ম্যাথ করবো ইনশাল্লাহ। তাহলে চলো আজকে আমাদের ক্লাস লেকচারটা শুরু করে দিই। এখানে আমরা শুরুতেই একটা ম্যাথ দেখতে পাচ্ছ তোমরা। দেখো সমস্যা নাম্বার 1 কি বলা আছে এখানে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, কথাটা খেয়াল রেখো, 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব তুমি পাবা। অর্থাৎ 25 গ্রাম দ্রবণকে যদি অসম্পৃক্ত দ্রবণ, যেটাতে যতটুকু পরিমাণ আমার দরকার ছিল ওই দ্রবণে অতটুকু পরিমাণ নাই, সেই 25 গ্রামকে তুমি যদি বাষ্পীভূত করো তাহলে 5 গ্রাম দ্রব তুমি অবশেষ হিসেবে পাবা। এবার বলছে যে ওই তাপমাত্রায়, ওই একই তাপমাত্রায় মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই একই নমুনার যদি তুমি 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে চাও তাহলে উহাতে আর কত গ্রাম লবণ যোগ করার প্রয়োজন পড়বে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে 25 গ্রাম থেকে তুমি 5 গ্রাম অবশিষ্ট পাইতেছো, তাহলে এবার 100 গ্রামকে সম্পৃক্ত করতে বলছে। তাহলে 25 গ্রাম থেকে যদি 5 গ্রাম পাওয়া যায়, 100তে কত পাওয়া যায় সেটা আমরা বের করে ফেলি। তাহলে এটা সমাধান দেখো। দেখো তাহলে 25 গ্রাম দ্রবণ থেকে 25 গ্রাম দ্রবণ থেকে দ্রব পাওয়া যায় 5 গ্রাম। তাহলে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ বলছে, তাহলে 100তে কত পাবো আমি, 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ থেকে দ্রব পাওয়া যায় তোমার 5 ইন্টু 100 ডিভাইডেড বাই 25 গ্রাম। তাহলে এটা কত পাবো, 4 4 25 4 5 20 20 গ্রাম। তার মানে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমার আছে কতটুকু, অসম্পৃক্ত দ্রবণ থেকে আমি পাবো কত, 20 গ্রাম। তাহলে 100 গ্রাম এটা কিন্তু কি দ্রবণ, তাহলে দ্রবণ থেকে আমি যদি দ্রবের পরিমাণটা বাদ দিই তাহলে আমি কি পাবো, দ্রাবক পাবো। তাহলে দ্রাবক যদি বের করতে চাই তাহলে দ্রবণ থেকে আমি কত পাবো, যদি 20 গ্রামকে বাদ দিই তাহলে এটা পাবো আমি কি, দ্রাবক। ওকে, তাহলে দ্রাবক কত পাবো এখানে, আমি এটা দ্রাবক এখানে না লিখে দ্রাবক পাবো হচ্ছে 80 গ্রাম। তাহলে এই 80 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে আমার এবার অতিরিক্ত কত পরিমাণ লবণ যোগ করতে হবে সেটা বের করতে হবে। এই লবণের দ্রাব্যতা দেওয়া আছে তোমার এত। আচ্ছা, তাহলে এবার আমরা বসাই। দেখো দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে প্রতি 100 গ্রাম লবণকে সম্পৃক্ত করতে আমার কত পরিমাণ দ্রব দরকার, এটার নামই হচ্ছে কি আমাদের দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা বসাও, 100 ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর। তাহলে এবার খেয়াল করো তো, এইখানে 100 তো 100 থাকলো, এই পর্যন্ত থাকলো, এইটা ফাঁকা রাখলাম আপাতত। দ্রাবকের ভর হচ্ছে তোমার কত, 80 গ্রাম। এই 80 গ্রাম অসম্পৃক্ত, 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমি 80 গ্রাম দ্রাবক পাইছি। এই দ্রাবকে আমি যদি দ্রবণটাকে সম্পৃক্ত করতে চাই, মানে 80 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু মিশাইলে আর অতিরিক্ত কত হইলে আমার দ্রবণটা কি হবে, অসম্পৃক্ত থেকে সেটা একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে আমাকে এইটা বের করতে বলছে। তো 80 গ্রামের মধ্যে এখন স্টিল আছে কত গ্রাম, আছে তোমার 20 গ্রাম। এই 20 গ্রাম তোমার জন্য এনাফ না, কি করার জন্য, অসম্পৃক্ত দ্রবণটাকে সম্পৃক্ত করার জন্য। তাহলে এই 80 গ্রাম দ্রাবকের মধ্যে আমার আর কতটুকু পরিমাণ দ্রব মিক্স করলে এই অসম্পৃক্ত দ্রবণটা তোমার সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে এই ক্ষেত্রে আগে থেকে আছে মনে করো তোমার কত, x20। এখন আমি ধরে নিলাম এইখানে আরো অতিরিক্ত তোমার x পরিমাণ মিশাইতে হবে। ঠিক আছে, যেহেতু দ্রবণটা এখনো অসম্পৃক্তই রয়ে গেছে, এটাকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ, এই যে আর কত গ্রাম অংশটা আছে, এই আর কত গ্রাম সমান আমি ধরে নিলাম x পরিমাণ। তাহলে মনে করি অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত লবণের পরিমাণ ধরে নিলাম x। তাহলে এই x এর সাথে আমি যখন 20 যোগ করব তখনই কিন্তু আমার পারফেক্ট দ্রবটা আমি পাবো, অর্থাৎ যে দ্রব প্রয়োজন আমি সেই দ্রবটাই পাবো। তাহলে এখানে দ্রাব্যতা তোমার দেওয়া আছে কত, 40।
তাহলে 40 ইন্টু 80 ইজ ইকুয়াল টু এটা কত হবে তোমার 2000 প্লাস হচ্ছে 100x। তাহলে এইখান থেকে মান বের করো, 4 8 32 মাইনাস হচ্ছে ইজ ইকুয়াল টু 100x। তাহলে এখান থেকে x এর মান কত বের হবে দেখো, 32,000 থেকে সরি এটা 32,000 না, এটা হচ্ছে তোমার 80, এর জন্য উল্টাপাল্টা, এটা হচ্ছে 80। তার মানে হচ্ছে কি 4 8 32, এখানে একটা শূন্য কিন্তু কম হবে তোমার, এটা কত হবে 4 8 32 আর এটা হবে তোমার দুইটা শূন্য, তাহলে 3200 থেকে 2000 তুমি যদি বাদ দাও তাহলে এখানে পাবো কত, 100 গ্রাম ছিল, 100 গ্রামের সাথে 20 গুণ করলে হচ্ছে তোমার 100 ইন্টু 20 হচ্ছে 2000। তাহলে 3200 থেকে 2000 গেলে আমার এখানে 3000 থাকবে, ডিভাইডেড বাই হচ্ছে কত তোমার 100 গ্রাম লবণ। তাহলে এইখানে খেয়াল করো তো মান আমার কত আসতেছে, এখানে কিন্তু মান আসতেছে 30 গ্রাম। অর্থাৎ অতিরিক্ত তোমার আর কত যোগ করা লাগবে, অতিরিক্ত আরও 30 গ্রাম দ্রব্য যদি আমি যোগ করি তাহলে এই ক্ষেত্রে আমার দ্রবণটা কি হবে, সম্পৃক্ত দ্রবণ হবে। তাহলে কি বললাম, 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ থেকে আমি কত পরিমাণ দ্রব্য পাবো, 5 গ্রাম। তাহলে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ থেকে আমি এখানে কত পাইতাম, 20 গ্রাম। এই 20 গ্রামের সাথে আর কতটুকু পরিমাণ দ্রব্য মিশাইলে, আর কতটুকু পরিমাণ দ্রব্য আমার মিশাইলে এখানে কি হইতো, আমি দ্রবণটাকে কি করতে পারবো, সম্পৃক্ত করতে পারবো। তাহলে দ্রাব্যতার মান এখানে বসাইলাম 24, এখানে দ্রব্য আছে আমার কত 100 ইন্টু দ্রবের ভর, তাহলে 20 গ্রাম আছে অতিরিক্ত, আমার বসাইতে হবে কত, x পরিমাণ বসাইতে হবে। তাহলে 20 প্লাস হচ্ছে x ডিভাইডেড বাই এটা হচ্ছে কি আমার দ্রাবকের ভর, তাহলে এটা হচ্ছে গ্রাম। তাহলে এবার আর গুণন করে দাও, 40-এর সাথে আমার কত আছে ইন্টু 80, তাহলে 40 আর 80 গুণ করলে কত হয় আমার এখানে 4 8 32 আর হচ্ছে দুইটা শূন্য, তাহলে হচ্ছে 3200, আর এই ক্ষেত্রে হচ্ছে 100 ইন্টু 2000, তাহলে 2000। তাহলে সরি এটা তো তোমার 1200 হবে, এই জন্যই তো বলতেছে মিলতেছে না কেন। তাহলে এটা হবে 3200 থেকে 2000 গেলে এটা হচ্ছে 1200 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 100। তাহলে এইখানে আমি কত পাবো, 12 গ্রাম। অর্থাৎ অতিরিক্ত 12 গ্রাম লবণ যদি আমি একটা পাত্রের মধ্যে যোগ করি, এই পাত্রের মধ্যে অতিরিক্ত আগে থেকে ছিল আমার 20 গ্রাম, এইখানে যদি আরো 12 গ্রাম দ্রবকে আমি যোগ করতে পারি তাহলে এই দ্রবণটা একটা কি হবে, সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। আর এর মাঝখানে আমার দ্রাবক ছিল কত গ্রাম, দ্রাবক ছিল 80 গ্রাম। তাহলে বোঝা গেল, খুবই সিম্পল একটা ম্যাথ, একটু বেসিকটা বুঝতে পারলেই অঙ্ক করা সুবিধাজনক। তাহলে যে কোনো অসম্পৃক্ত দ্রবণকে আমার যদি সম্পৃক্ত করতে বলে আমরা কি ধরে নিব, একটা পরিমাণ ধরে নিব যে x পরিমাণ দ্রবকে আমি যদি মিশাইতে পারি তাহলে সেটা কি করা যাবে, সেটাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যাবে। আচ্ছা, তাহলে এটা হলো এই পর্যন্ত ম্যাথ। দ্বিতীয় ম্যাথে আমরা যাই। এইখানে তোমার হেনরির যে চাপের সূত্র পড়ছিলাম আমরা, এই হেনরির চাপের সূত্র রিলেটেড একটা ম্যাথ। এখানে খেয়াল করো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মান দেওয়া আছে 0.825 গ্রাম পার 100 গ্রাম পানি পার অ্যাটমসফিয়ার। এই ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার চাপের মান দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। আমরা হেনরির সূত্র যখন পড়ছিলাম তখন একটা কথা বলছিলাম যে এটা সাধারণত গ্যাস আর তরলের একটা মিশ্রণ থাকে, মানে যেটা একটা পাত্র ধরো, এখানে কি আছে তোমার কোমল পানীয় রাখছো, তাহলে কোমল পানীয়ের ভিতরে কি আছে তোমার তরলও যেমন আছে, পাশাপাশি গ্যাসের একটা মিশ্রণ আছে। যদিও তারা বিক্রিয়া করে না, কিন্তু এই তরল, আমরা যে তরল পানীয় খাই, যেটা কোমল পানীয় যেটা খাই, সেটার মধ্যে কিন্তু এই বোতলটা যখন আমরা খুলে দেই তখনই কিন্তু বুঝতে পারি যে বুদবুদ আকারে কি গ্যাস বের হয়ে যাচ্ছে। আর এটা যদি ঝাঁকায় খুলতে পারো তাহলে আরও দেখবা যে অধিক গতিশীল হারে এটা কি তরলটা বের হয়ে যাচ্ছে। তার মানে ভিতরে যে গ্যাসটা থাকে, এই গ্যাসটা এই সিপিটা খুলে দেওয়ার পর এটা কিন্তু বের হয়ে যায়। তাহলে এখানে গ্যাস এবং তরল দুইটার কি আছে, মিশ্রণ আছে, তাহলে গ্যাস তরল মিশ্রণ। আচ্ছা, এখন আমাদের কি কি দেওয়া আছে খেয়াল করো তো। গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, আমরা কি হেনরির সূত্রটা বসাই। হেনরির সূত্র S ইজ ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম, KP বা KHP। আমাকে বের করতে বলছে দ্রাব্যতা, সলিবিলিটি। তাহলে খুবই সিম্পল, আমাদের মানটা বসাই দাও, কত আছে 0.8725 ইন্টু প্রেসার কত দেওয়া আছে তোমার
15.5 15.5 এখানে তুমি এককগুলো বসাই দিতে পারো চাইলে। এইখানে যে এককগুলো আছে তখন অ্যাটমসফিয়ার আর অ্যাটমসফিয়ার কাটাকাটি যাবে, শুধু থাকবে গ্রাম পার 100 গ্রাম পানি, যেটা আমাদেরকে আলটিমেটলি কি নির্দেশ করে, দ্রাব্যতাই কিন্তু নির্দেশ করে। তাহলে এটা যদি গ্রাম পার 100 গ্রাম পানি পার অ্যাটমসফিয়ার ইন্টু কত আছে তোমার 15.5 অ্যাটমসফিয়ার, তাহলে এই যে এটিএম কাটা যাবে, এই ক্ষেত্রে 15.5 আর এইটা গুণ করার ফলে যেটা বের হবে তার একক হবে কি গ্রাম পার 100 গ্রাম পানি, অর্থাৎ প্রতি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্য লাগে সেটাই কিন্তু আমাদের দ্রাব্যতা। ওকে, তাহলে ভেরি সিম্পল। ওকে, নেক্সট স্লাইড দেখো। এই স্লাইডে তোমার কি বলা আছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে একটি বোতলে রক্ষিত সম্পৃক্ত NH3 দ্রবণকে সিপি খুলে 0.9 অ্যাটমসফিয়ার চাপে নেওয়া হলো। তার মানে কি বলছে, একটা পাত্র বা বোতল ধরো, আচ্ছা এই বোতলে NH3 কে তুমি সংরক্ষণ করে রাখছো, কি রাখছো, NH3 কে সংরক্ষণ করে রাখছো কত চাপে, 1.1 অ্যাটমসফিয়ার চাপে। এবার এই সিপিটা খুলে দিছো, খুলে দিয়ে এটার চাপ তুমি 1.5 থেকে কমায় 0.99 অ্যাটমসফিয়ারে নিয়ে আসছো। ওকে, নেওয়া হলে প্রতি লিটার দ্রবণ থেকে কত মোল NH3 বেরিয়ে যাবে এটা বের করতে বলছে তোমাকে। আবার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার হ্যান্ডির ধ্রুবকও কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে কি বের করতে হবে আমাকে, 1.5 অ্যাটমসফিয়ারে যে পরিমাণ আমার দ্রাব্যতা ছিল আর 0.99-এ আসার পর অর্থাৎ ক্রমায় আনার পর যে দ্রাব্যতা আছে, এই দুইটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1.5 অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে এক ধরনের দ্রাব্যতা পাবো আমরা, আবার চাপ কমাইলে আমাদের কি দ্রাব্যতার পরিমাণও কি কমবে, এটা আমরা হেনরির সূত্র থেকে দেখছিলাম। কারণ এটা সম্পর্কটা ছিল কি S = এর সমানুপাতিক P, অর্থাৎ তুমি যত প্রেসার কমাবা তোমার সলিউবিলিটি অর্থাৎ দ্রাব্যতা কমবে, এটা যত বাড়াবা তোমার কিন্তু দ্রাব্যতার পরিমাণও কিন্তু তত পরিমাণ বাড়বে। ঠিক আছে না? তাহলে আমরা 1 অ্যাটমসফিয়ার চাপে যদি নির্ণয় করি, তাহলে দেখো তো 1.5 অ্যাটমসফিয়ার চাপে দ্রাব্যতা, এটাকে আমি S1 দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটা তোমার কি হবে KP1। তাহলে হেনরির ধ্রুবক তোমার দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দুইটাতে তোমার একই তাপমাত্রায় আছে, তাহলে কত 4.5 6 4 ইন্টু টেম্পারেচার প্রেসার কত 1.5। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে S1 এর মান পাবো, S2 এর ক্ষেত্রে তাপ আমার অ্যাটমসফিয়ার কত অ্যাটমসফিয়ার আছে, এত অ্যাটমসফিয়ার চাপে দ্রাব্যতা, এটাকে ধরে নিলাম S2, তাহলে এটা কত হবে KP2, K এর মান আমাদের জানা আছে 4.56684 ইন্টু 10⁴ ইন্টু প্রেসারের মান 0.9, তাহলে এই ক্ষেত্রে একটা ভ্যালু পাবো। ওকে, তাহলে S1 যে দ্রাব্যতা আমি পাবো, S2 তে যে দ্রাব্যতা পাবো, এই S1 হচ্ছে বেশি চাপের দ্রাব্যতা, অর্থাৎ 1.15 অ্যাটমসফিয়ার চাপে যে দ্রাব্যতা, আর এটা হচ্ছে 0.99 অ্যাটমসফিয়ার। তাহলে চাপ যদি তুমি কমায় দাও, তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী কি জানি, যেহেতু চাপ যদি কমে সমানুপাতিক সম্পর্ক ছিল, চাপ কমার কারণে দ্রাব্যতাও কমে যাবে, তাহলে এইখান থেকে এই দ্রাব্যতা থেকে যদি এই দ্রাব্যতা আমি মাইনাস করে দেই, S1 থেকে যে আমি S2 যদি আমি মাইনাস করতে পারি, তাহলেই কত মোল NH3 বের হয়ে আসবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। আর তোমার এখানে একক দেওয়া আছে মোলে, তাহলে জাস্ট S1 এর মান থেকে S2 এর মানটা বিয়োগ করে দিলেই আমার কিন্তু অ্যান্সার শেষ। ঠিক আছে না? তাহলে S1 এর মানটা এখান থেকে বের করব আর S2 এর মানটা এখান থেকে, জাস্ট শুধু মান দুটো এখানে বসাই দিলে আমি কত পরিমাণ আমার বের হয়ে আসবে NH3 সেটা বেরিয়ে যাবে। কারণ কি, আমি এখানে চাপ হ্রাস করছি, চাপ হ্রাস করার ফলে আমার এখান থেকে কিন্তু NH3 বের হয়ে যাবে, কত পরিমাণ বের হবে সেটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক শেষ।
তাহলে এটা একটা অঙ্ক গেল হেনরি রিলেটেড, হেনরির চাপ রিলেটেড আমরা দুইটা ম্যাথ করলাম। এবার নেক্সট দেখি কি আছে আমাদের। আচ্ছা, এইখানে তোমাকে বলছে যে 25°C তাপমাত্রায় বেরিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল এত, বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, আর 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড যদি ওই দ্রবণে যোগ করো সেই ক্ষেত্রে তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা পার্ট বাই পার্ট আগেই এইখানে তোমার বিশুদ্ধ পানির ক্ষেত্রে আগে নির্ণয় করি। কি বলছে দেখো, বেরিয়াম সালফেট আমরা গতদিন বলছিলাম যে যে কোনো একটা যৌগের যদি আমি মানে কোনো একটা অঙ্ক করতে গেলে আমাকে যদি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলে বা আয়নিক গুণফল নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের যে যৌগটা দেওয়া থাকবে সেটাকে কি করব, সবার আগে ভাঙতে হবে। এই যে বেরিয়াম সালফেট দেওয়া আছে এটাকে আমাকে কি করতে হবে, আগে ভাঙতে হবে। আচ্ছা, এটা কি কি আয়ন ক্যাটায়ন আর অ্যানায়নে পরিণত হয় সেটা আগে দেখো। এখানে বেরিয়াম আছে, সালফেট আছে, তাহলে বেরিয়ামের হবে তোমার 2+ আর সালফেটের হবে কি 2-। তাহলে এটা যদি S মোল পরিমাণ যায়, এটাও ভাঙবে কত S মোল, এটা হবে তোমার S মোল। আচ্ছা, দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা কি? দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা হচ্ছে যথোপযুক্ত ঘাতসহ আয়নসমূহের ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে KSP সমান কি পাবো, বেরিয়াম সালফেট +2 অথবা 2+ ইন্টু তোমার হচ্ছে সালফেট লিখলেই হইল একটা। তাহলে বেরিয়াম সালফেটের ক্ষেত্রে এটা S, এটা হচ্ছে তোমার S। তাহলে KSP এর মান কত দেওয়া আছে, 1.1 ইন্টু 10⁻⁻10। তাহলে এইখান থেকে কি পাবো, S² পাবো, আর এটা 1.1 ইন্টু 10⁻⁻10। বাহ, তাহলে S এর মান কত, S এর মান √1.1 1.1 ইন্টু 10⁻⁻10 রুট করে দিলেই আমি কি পাবো, বিশুদ্ধ পানিতে এটা দ্রাব্যতা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম পার্ট হচ্ছে এইটুকু। কি করব, জাস্ট এইটাকে ভাঙতে হবে আগে। ভাঙবো কত আকারে ভাঙবো, বেরিয়াম সালফেট সালফেট, বেরিয়াম 2+ আর সালফেট, তাহলে এটা S মোল গেলে এটাও S মোল, যেহেতু এটা S মোল থেকেই ভাঙছে। তাহলে এইখানে বেরিয়াম সালফেটের ঘনমাত্রা বসাবো S, এইখানে ঘনমাত্রা S। আমার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, যা শুধু S এর মানটা বের করলেই আমার কি অঙ্ক শেষ। এটা খুবই সিম্পল ছিল প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টটাতে একটু তোমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে দেখো, কি বুঝতে হবে সেটা দেখো। নির্ণয় করতে বলছে কি, যে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এত, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা। তার মানে এই যে একটা পাত্র, এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে বেরিয়াম ক্লোরাইড আছে, বেরিয়াম ক্লোরাইড আছে কত মোলার আছে, ঘনমাত্রা কত আছে 0.1 মোলার। এই বেরিয়াম ক্লোরাইড দ্রবণে তুমি এবার কি যোগ করবা, বেরিয়াম সালফেট যোগ করবা। ঠিক আছে, যোগ করবা কি বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটে তোমার কি দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। ওকে ফাইন। এখন গতদিন সময় প্রভাব পড়ানোর সময় বলছিলাম যে একই টাইপের আয়ন যদি তোমার যুক্ত থাকে, দেখো এইখানে বেরিয়াম সালফেট, এইখানে বেরিয়াম ক্লোরাইড, একটা কমন আয়ন পাইতেছো না, বেরিয়াম, এইখানে পাইতেছো বেরিয়াম, এই অ্যানায়নগুলো হয়তো আলাদা। তাহলে এই যে বেরিয়াম দুইটা একই টাইপের হয়ে যাচ্ছে, অর্থাৎ কমন আয়ন হয়ে যাচ্ছে, এর কারণে কিন্তু দ্রাব্যতাতে আমাদের কি পড়বে, ইফেক্ট পড়বে। এখন কিভাবে আমি দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতাটা নির্ণয় করব সেটা একটু খেয়াল করো। তাহলে বেরিয়াম ক্লোরাইড আমি যখন যোগ করব, তোমার দ্রাব্যতা গুণফল কত দেওয়া আছে, KSP এর মান দেওয়া আছে তোমার 1.1 ইন্টু 10⁻⁻10 হোল স্কোয়ার লিটার ইনভার্স 2। আচ্ছা, এখন খেয়াল করো, বেরিয়াম সালফেটের দ্রাব্যতা নির্ণয় করতে, বেরিয়াম ক্লোরাইড দ্রবণে, বেরিয়াম ক্লোরাইডের দ্রবণে এর দ্রাব্যতা, এর বলতে কার, এর বলতে হচ্ছে বেরিয়াম সালফেটের। তাহলে আগের মতো বেরিয়াম সালফেটকে ভাঙো, বেরিয়াম সালফেটকে ভাঙলে কি পাবা, এখানে বেরিয়াম 2+ আর হচ্ছে কি সালফেট মাইনাস। ওকে, এখন তাহলে এইটা যদি S মোল হয়, এটাও S মোল, এটাও S মোল, অথবা আগেরটা যেহেতু S দিয়ে করলাম, এটাকে S1 ধরো, এটাও S1 ধরো, এটা হচ্ছে কি তোমার S1।
তাহলে খেয়াল করে দেখো তো আমার লাগবে কি দ্রাব্যতা গুণফল নির্ণয় করব না আমি, তাহলে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে বেরিয়াম প্লাস হচ্ছে কি তোমার সালফেটের ঘনমাত্রা। এবার মান বসাও, কত আছে তোমার KSP এর মান দেওয়া আছে 1.1 ইন্টু 10⁻⁻10। এটা কত হবে? এটা হচ্ছে তোমার S1। এটা কেন লিখলাম না বলতেছি, দাঁড়াও। এটা হচ্ছে তোমার S1। এবার এই বেরিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, আগে থেকেই ছিল S1। এবার এই দ্রবণে তোমার কি আছে? বেরিয়াম ক্লোরাইড আছে। বেরিয়াম ক্লোরাইড কতটুকু আছে? 0.1 মোলার। কেমনে? বেরিয়াম ক্লোরাইডকে আমি যদি ভাঙি, বেরিয়াম ক্লোরাইডকে আমি ভাঙলে কি পাবো দেখো, বেরিয়াম 2 প্লাস আর হচ্ছে কি তোমার +2 আর হচ্ছে 2Cl মাইনাস। তাহলে তোমার এটা যদি S হয়, এটা তোমার কি হবে 2S। তাহলে এটার ঘনমাত্রা যদি 0.1 হয়, কারণ এটা আছে কত 0.1 মোলার, তার মানে এটা 0.1 মোলার, মানে এটাও 0.1 মোলার, আর এটা হবে তোমার কত 2 × 0.1 মোলার। তাহলে আমার লাগবে কি? শুধু আমার লাগবে বেরিয়ামের অংশটুকু। তাহলে বেরিয়ামের অংশ এখানে কত আছে? বেরিয়ামের অংশ আছে 0.1। তাহলে তুমি যখন এই বেরিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে বেরিয়াম সালফেটকে যোগ করবা, তখন এই বেরিয়াম আয়নের ঘনমাত্রা কি বাইরে যাবে না? তাহলে বেরিয়াম আয়নের ঘনমাত্রা আগে থেকেই ছিল S1 বেরিয়াম সালফেট দ্রবণে। এবার এটাকে যখন বেরিয়াম ক্লোরাইডে যোগ করছো, তার ঘনমাত্রা 0.1, সেটাও কিন্তু গিয়ে এখানে যোগ হবে। তাহলে এটা কত হবে? 0.1 মোলার। ওকে, তাহলে এই হলো আমার কনসেপ্ট। তাহলে বেরিয়াম ক্লোরাইড থেকে আমি যে বেরিয়ামটা পাবো, তার ঘনমাত্রা কার সাথে যোগ করতে হবে? এই বেরিয়াম সালফেটের বেরিয়ামের সাথে। বেরিয়াম সালফেটের বেরিয়ামের সাথে আমার কিন্তু এটা যোগ করে দিতে হবে, নয়তো কিন্তু হবে না। তাহলে এইখান থেকে দেখো কি মান পাবা, এটাকে সাইড করে দিই। বা তাহলে এখানে গুণ করো, দেখো S আর S1 গুণ করলে কত হয়? S1 স্কোয়ার প্লাস হবে 0.1 মোলার ইজ ইকুয়াল টু 1.1 ইন্টু 10⁻⁻10। তাহলে খেয়াল করে দেখো, এইখানে যে আমরা সমীকরণটা পাবো, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি। তাহলে দেখো S1 স্কোয়ার প্লাস হচ্ছে 0.1 মাইনাস 1.1 ইন্টু 10⁻⁻10 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এই যে বহুপদী সমাধান করছিলাম না, বহুপদী রাশিকে কিভাবে যদি মনে করো মিডল ফ্যাক্টর দ্বারা করা না যায়, তাহলে আমরা যেভাবে সমাধান করছি সেটাকে সেইভাবে। তাহলে এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ পাইলাম একটা, তাহলে এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্য আমার কি করতে হবে? এটা কিন্তু S, এখানে একটা S হবে, যে S1 এর সাথে গুণ করলে S1 স্কোয়ার, আর এইখানে একটা S আছে, তাহলে এখানে একটা, আচ্ছা একবারে কেটে দিই। তাহলে 0.1 S, এটা পাবো 0.1 S মাইনাস, তাহলে 0.1 S, এটা হবে মাইনাস 1.1, এটা হচ্ছে 1। তাহলে দেখো আমরা যেভাবে সমাধান করতাম, এটাকে কীভাবে করব? S1 ইজ ইকুয়াল টু মাইনাস বি, এখানে মাইনাস কত 0.1 প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মাইনাস 4AC। তাহলে 0.1 এর উপরে স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান কত 1.1 ইন্টু 10⁻⁻10, আর নিচে হচ্ছে 2A। তাহলে 2A, এইখান থেকে দুইটা মান পাবো, একটা ধনাত্মক মান পাবো, একটা ঋণাত্মক মান পাবো। যেটা ঋণাত্মক মান সেটা আমাদের ব্যবহার করা লাগবে না। তাহলে S1 এর যেটা ধনাত্মক মান পাবা, সেটাই হচ্ছে আমাদের কি এই দ্রবণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা। অর্থাৎ S1 বের করলে দেখো তিনটাই S1, তাহলে একটা S1 বের করতে পারলে মানে কি এটা বেরিয়াম সালফেটেরও দ্রাব্যতা বের হবে, সালফেট আয়নেরও দ্রাব্যতাকে নির্দেশ করবে, এবং বেরিয়াম 2+ আয়নের দ্রাব্যতাকেও নির্দেশ করবে। তাহলে এই ম্যাথটা শুধুমাত্র এই বেসিকটা তোমার যদি জানা থাকে, যে একটা আলাদা দ্রবণে যদি আয়ন সেম হয়ে যায়, তাহলে তার কি করতে হবে? ঘনমাত্রা দুটো যোগ করতে হবে, তাহলেই তুমি অঙ্ক করে ফেলতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এবার পরবর্তী মেতে যাই। দেখো এখানে তোমার বলে দিছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল এত এবং প্রতি 100 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে। তাহলে খেয়াল করো কি বলছে, প্রতি 100 গ্রামে তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা সমাধানে চলে যাই। তাহলে FeOH3 এটাকে ভাঙতে হবে আগে আমাদের, হ্যাঁ, যে কোনো যৌগ আমাদের দেওয়া থাকলে সেটাকে আগে ভাঙতে হবে। তাহলে এটাকে কিভাবে ভাঙবো, Fe3+ আর হচ্ছে তোমার OH 3OH মাইনাস এই আকারে আমরা ভাঙবো, ঠিক আছে। তাহলে এটা যদি তোমার S হয় তাহলে এটা হবে তোমার S, এটা হবে তোমার কত 3S হবে, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করে দেখো আমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তাহলে KSP বসাও। KSP কত হবে, Fe3+ এর ঘনমাত্রা গুণন 3OH এর ঘনমাত্রা, আর এটা সহগ আছে 3, তার মানে পাওয়ার হয়ে যাবে কত 3। তাহলে এটা যদি S হয় এটা হবে তোমার কত 3S3। আলটিমেটলি এটা পাবা তুমি কত 27S⁴। আর এখানে K এর মান তোমার কত দেওয়া আছে, K এর মান দেওয়া আছে 1.09 × 10⁻⁻36। তাহলে এইখান থেকে আমি S⁴ এর মান কত পাবো দেখো তো, 1.09 × 10⁻⁻36 ডিভাইডেড বাই হচ্ছে 27, ঠিক আছে। তাহলে S এর মান কত পাবো, এখান থেকে একটা S এর মান পাবো 1.09 × 10⁻⁻36 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 27। তাহলে মানটা আমরা বের করি, দেখি কত বের হয়। তাহলে তোমার মান বের হবে 1.09 × 10⁻36 × 27 ডিভাইডেড বাই 27, তারপর √4। তাহলে এই ক্ষেত্রে তোমার S এর মান বের হচ্ছে 4.4824 × 10⁻⁻10 মোল পার লিটার। ওকে, আচ্ছা এবার তোমাকে দেখো এটা কি পেলাম আমরা, ঘনমাত্রা S এর মান পাইলাম, অর্থাৎ ঘনমাত্রা পাইলাম, কতটুকু দ্রবীভূত আছে সেটা পাইলাম। বলছে যে প্রতি 100 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কত। এবার এই সূচকের মধ্যেই খেলা, অর্থাৎ যে আমি এই যে দিকে খেয়াল করো, এককটা দেখো, এই এককের মধ্যেই হচ্ছে আসল জিনিস লুকে আছে। এখানে আছে মোল পার লিটার, তার মানে কি বোঝাচ্ছে 1 লিটারে তোমার এত মোল দ্রবীভূত আছে। তাহলে মোল পার লিটার থেকে এটাকে যদি আমি আণবিক ভর দ্বারা কি করতে পারি, আণবিক ভর দ্বারা গুণ করে দিতে পারি, তাহলে সেটা কিন্তু আমার গ্রাম পার লিটারে চলে যাবে। তাহলে আমার এই ক্ষেত্রে লাগবে কি, লাগবে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর বসাইতে হবে এখানে আমাদের। ফেরিকের আণবিক ভর কত, 26 দুগুণে 52 56। তাহলে এখানে টোটাল ভর তোমার কত হবে, আণবিক ভর 106.85। তাহলে 106.85টা তুমি যদি গুণ করে দিতে পারো তাহলে 4.4824 × 10⁻10 × 106.85 এটা গুণ করবা, কারণ এখান থেকে যে ফেরিকের আণবিক ভর প্লাস হচ্ছে এই 3টা OH আয়নের আণবিক ভরকে যোগ করলে আমরা এখানে কি টোটালটা পাবো এখানে, সেটা তোমরা জানো। তাহলে দেখো এইটার সাথে যদি আমি এটা গুণ করতে পারি তাহলে মোল পার লিটার থেকে এটা কি হিসাব প্রকাশ পাবে, গ্রাম পার লিটারে। গ্রাম পার লিটার বলতে কি বোঝায়, 1 লিটারে আমার কত গ্রাম আছে। তাহলে এখান থেকে মান বের করি আমরা, এই দুটা মান গুণ করলে আমাদের কত আসবে দেখি, 4.48 × 24 ইন্টু হচ্ছে 4.4824 × 10⁻⁻10 ইন্টু হচ্ছে 106.85। তাহলে এখানে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 4.7895 ইন্টু হচ্ছে 10⁻⁻8।
গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে আমার এত গ্রাম আছে। তাহলে 1 লিটার মানে কি 1000 গ্রাম, 1 লিটার মানে হচ্ছে আমাদের 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামে কতটুকু আছে দেখো, তাহলে 1000 গ্রামে আছে 1000 গ্রামে আছে আমার কত 4.78 × 10⁻⁻8 গ্রাম। তাহলে তোমাকে কত গ্রামে বের করতে বলছে, প্রতি 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে। তাহলে 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণে পাচ্ছি আমি এত গ্রাম, তাহলে 100তে কত পাবো, ভেরি সিম্পল, তাহলে 4.78 × 10⁻⁻8 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার কি, প্রতি 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম ফেরিক হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। শেষ। তাহলে এই হলো আমাদের অঙ্ক। পরবর্তী অঙ্কে যাই আমরা। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে কি করবে, প্রথম জাস্ট শুধু এটাকে ভাঙবা, ভাঙে আমাদের কেএসপি এর মানটা দেখাবা। কেএসপি এর মান তোমার দেওয়া আছে, এবার এস এর মানটা তুমি বের করবা এখান থেকে। এস এর মান বলতে দ্রাব্যতা নির্ণয় করবা। দ্রাব্যতাটা কিসে পাবা, মোল পার লিটারে পাবা। মোল পার লিটার থেকে আণবিক ভর দ্বারা গুণ করে দিলে গ্রাম পার লিটারে প্রকাশ পাবে। গ্রাম পার লিটার বলতে কি বোঝায়, প্রতি লিটারে কত গ্রাম আছে আমাদের। তাহলে প্রতি 1000 গ্রামে যদি এত গ্রাম থাকে, 100 গ্রামে তোমাকে বের করতে বলছে, 100 গ্রামে বের করে ফেলবা, দ্রাব্যতা শেষ। তাহলে আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো, এখানে এটা আসলে ফেরিক ক্লোরাইড হবে। যাই হোক, আমরা একটা সমাধানে চলে যাই। এটা সমাধান করার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। হ্যাঁ, তাহলে কি কি বুঝতে হবে সেই জিনিসটা দেখো। তোমাকে বলে দিচ্ছে 10 মিলিলিটার 0.5 মোলার ফেরিক ক্লোরাইড দ্রবণে তুমি 1 মিলিলিটার 0.5 মোলার NH4 দ্রবণ যোগ করছো। যোগ করার পর তোমাকে বলছে যেহেতু তাপমাত্রায় এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা। তাহলে অদক্ষেপ পড়বে কিনা সেটা প্রথমে ডিপেন্ড করে KIP আর হচ্ছে তোমার কি KSPর মানের উপর। যদি এটা থেকে গ্রেটার দেন হয় তাহলে এটা কি পড়বে, অদক্ষেপ পড়বে। তাহলে আমাদের প্রথমে একটা পাত্র রাখতে হবে। তাহলে পাত্র রাখলেই আমাদের অঙ্ক অর্ধেক শেষ। কেমনে শেষ, ফেরিক ক্লোরাইডের দ্রবণে, তার মানে এই পাত্রে আগে থেকে কি আছে, ফেরিক ক্লোরাইড আছে। এই দ্রবণে তুমি কি করছো, NH4OH যোগ করবা। তাহলে ভাইয়া দেখো তো, এইখানে আবার যদি আমি NH4OH যোগ করি তাহলে কি এই দুটা রিঅ্যাকশন করবে না, অর্থাৎ এইটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর আমার কি উৎপন্ন করবে, তোমার উৎপন্ন করবে ফেরিক হাইড্রোক্সাইড। কেমনে বুঝলাম, দেখো FeCl3 প্লাস হচ্ছে তোমার NH4OH, এই দুটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, FeOH, অর্থাৎ এর ধনাত্মক অংশ গিয়ে এর ঋণাত্মক অংশকে ধরবে, এর ঋণাত্মক অংশ গিয়ে এর ধনাত্মক অংশকে, এর ধনাত্মক অংশ এর ঋণাত্মক অংশকে ধরবে। তাহলে এখানে তুমি পাবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তাহলে এটাকে একটু সমতা করে দাও। এটাকে যদি সমতা করো তাহলে কিন্তু মিলে যাবে। তাহলে এখানে সমতা করলে এখানে তোমার কি হবে, এখানে 3 দিতে হবে। আচ্ছা, আমার তো এই প্রশ্ন নিয়ে কাজ নাই, আমার কাজ হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড নিয়ে। তাহলে আমার এই অংশ নিয়ে হচ্ছে আমার কাজ। দেখো, এই ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। এখন আমি যদি কোনোভাবে KIP-র মানটা নির্ণয় করতে পারি, আমার KSP-র মান দেওয়া আছে, তাহলে এই KIP-র মান যদি আমি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ। তাহলে এই টাইপের পদক্ষেপ পড়বে কিনা, এই টাইপের ম্যাথ করতে দিলে সবার প্রথম কি করবা, আগে একটা পাত্র আঁকবা, পাত্রের মধ্যে দুইটা দ্রবণকে কি করবা, মিশ্রণ ঘটাবা। দেখবা যে নতুন আরেকটা তুমি প্রোডাক্ট পাইছো, সেটা হচ্ছে কি, এখানে পাইলাম আমরা ফেরিক হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমার এইটুকু অংশ নিয়ে কাজ নাই, আমার এইটার দ্রাব্যতা পরীক্ষা করতে বলছে, অর্থাৎ পদক্ষেপ পড়বে কি পড়বে না। তাহলে এই জিনিসটা আমরা এখন নির্ণয় করব। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের এখানে তোমার KSP এর মান দেওয়া আছে, এটা KSP হবে। তাহলে KSP এর মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে KIP এর মান নির্ণয় করতে পারলেই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে KIP এর মান যদি KSP এর মানের থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখানে পদক্ষেপ পড়বে। আর এই দুইটার মান যদি সমান হইতো, পড়াইছিলাম না এগুলা, যে KIP এর মান যদি KSP এর মানের সমান হয় তাহলে সেখানে কি দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ, এটা একটা সম্পৃক্ত দ্রবণ। আর যদি KSP এর মান যদি KIP এর মানের থেকে বড় হয় তাহলে সেটা কিন্তু হবে কি অতিপৃক্ত দ্রবণ। তাহলে এই পর্যন্ত বুঝলাম আমরা। এখন আমরা মেথে চলে যাই। দেখো কাহিনী কি ঘটছে, আমরা একটু কাহিনী বোঝার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমি ফেরিক হাইড্রোক্সাইড পাইলাম, ফেরিক হাইড্রোক্সাইড নিয়ে কাজ করলেই কিন্তু হয়ে যাবে। দেখো, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড FeOH3, এইখান থেকে পাবো Fe3+, আর এটা পাবো কি OH-, 3OH-। তাহলে এটার একবার ঘনমাত্রা বের করবো, এটার একটা ঘনমাত্রা বের করবো। এখন খেয়াল করো, আমার আয়তন আর ঘনমাত্রাগুলোর দিকে তাকাইতে হবে। এখন এই যে ফেরিক ক্লোরাইডের যেটা ছিল, এখানে তোমার আয়তন ছিল কত
10 মিলিলিটার, আর ঘনমাত্রা কত দেওয়া ছিল 0.25 মোলার। তাহলে দেখো তো FeCl3 এটাকে ভাঙলে আমরা কি পাবো, Fe3+ আর হচ্ছে 3Cl-, এটাই পাবো না? তাহলে এটা যদি তোমার S মোলার হয়, এটা তুমি পাবা S মোলার, এটা পাবা কত তোমার 3S মোলার পরিমাণ পাবা। তাহলে আমি এইখান থেকে তোমার কি নিব, এইখান থেকে ফেরাস নিব, তাহলে ফেরাসেরটা আমার লাগবে। তাহলে কোন একটা দ্রবণের আয়তন যদি 10 মিলিলিটার 0.25 মোলার হয়, অর্থাৎ FeCl3, অর্থাৎ 10 মোলার 0.5 মোলার FeCl3 দ্রবণ, মানে এই দ্রবণের মধ্যে তোমার কতটুকু পরিমাণ Fe পাবা, এটাও কিন্তু S মোলার পরিমাণই পাবা, কারণ এই যে অভেদ চিহ্ন দ্বারা আমরা কি বুঝাই, বাম পক্ষ ডান পক্ষ সমান। আর এইখানে কেন আমি সমান পাবো, দেখো S ভেঙে গিয়ে তোমার S বলতে এখানে কি ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রা, এই ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রা ছিল S, এইখান থেকে বিয়োজিত হয়ে তোমার কত উৎপন্ন হয়েছে, এই যে S পরিমাণে কিন্তু তোমার উৎপন্ন হয়েছে। তার মানে 10 মিলিলিটার 0.5 মোলার ফেরিক ক্লোরাইড দ্রবণ যে কথা, 10 মিলিলিটার 0.25 মোলার Fe3+ কি একই কথা। অর্থাৎ এইখান থেকে আমার কি এই পরিমাণই আমি Fe3+টা পাবো। আমার এই দ্রবণ থেকে Fe3+ দরকার, আর এই দ্রবণ থেকে OH এর ঘনমাত্রা দরকার, তাহলে আমি বের করতে পারবো। তাহলে এটা প্রাথমিকভাবে এটাকে যদি আমি V1 ধরি, এটাকে যদি V1 ধরি, এটাকে যদি আমি M1 ধরি, এখন এই দুইটা দ্রবণকে তুমি যখন মিশ্রণ করছো তখন কি আয়তন বেড়ে যাবে না? এর ছিল 10, আর এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর ছিল 1, তাহলে 10 প্লাস হচ্ছে 1, এই দ্রবণের আয়তন কত হয়ে যাবে টোটাল? 11 হবে না? ঠিক আছে, তাহলে দ্রবণের টোটাল আয়তন এখানে কত? 11। এই 11 মিলিলিটার আয়তনে আমি এবার কতটুকু পাবো? এটা 10 মিলিলিটারে পাইছিলাম 0.25, তাহলে 11 মিলিলিটারে কত পাবো? 11 মিলিলিটার মানে ধরো নতুন একটা আয়তন V2, এটার মান হচ্ছে 11 মিলিলিটার। ওকে, তাহলে আমার বের করতে হবে নতুন আয়তনে আমি কতটুকু ঘনমাত্রা পাবো, নতুন আয়তনে আমি কতটুকু ঘনমাত্রা পাবো, এইটুকু নির্ণয় করতে পারলেই কিন্তু আমাদের মিশ্রণ করার পর Fe3+ এর ঘনমাত্রা কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের সূত্র বসাই, V1 M1 = V2 M2, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে V1 M1 V2 M2, এখান থেকে আমরা M2 বের করতে পারবো না? খুবই সিম্পল। তাহলে V1 M1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত? V2। তাহলে V1 এর মান কত হবে তোমার 10, আর M1 এর মান কত? 0.25 ডিভাইডেড বাই 11। তাহলে এটার মান কত আসে একটু বের করে দেখি। তাহলে 10 × 0.25 ডিভাইডেড বাই 11, তাহলে 0.227, এটার মান আসলে আমাদের কত? 0.227 মোলার। তাহলে মিশ্রণ করার পর আমি Fe3+ এর ঘনমাত্রা কত পাইলাম? মিশ্রণ করার পর Fe3+ এর ঘনমাত্রা পাইলাম আমি 0.227 মোলার, এই যেটা পাইলাম। ঠিক আছে, তাহলে আমার একটার কাজ শেষ। এবার এই মিশ্রণে হাইড্রোক্সাইড মূলকের ঘনমাত্রা যদি আমি বের করতে পারি তাহলেই কিন্তু আমার অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করে দেখো, এটা তাহলে এই পর্যন্ত গেল। আমরা এবার পরবর্তী অংশে যাই। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো আশা করি। পরবর্তী অংশ খেয়াল করো। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে আমি যদি OH এর ঘনমাত্রা বের করতে চাই, তাহলে এখানে এই 1 মিলিলিটার 0.05 মোলার NH4 যে কথা, 1 মিলিলিটার 0.5 মোল NH4 যে কথা, 1 মিলিলিটার 0.5 মোল OH কিন্তু একই কথা, তাই কি না? তাহলে এটাকে যদি আমি V1 V3 ধরি, এবার এটাকে যদি আমি M3 ধরি, তাহলে মিশ্রণের নতুন ঘনমাত্রা V4, তাহলে এটা হবে তোমার কত? 11 মিলিলিটার। তাহলে এবার খেয়াল করো, M4 যদি আমি নির্ণয় করতে চাই, নতুন ঘনমাত্রা বের করতে চাইলে V3 গুণন M3 গুণন হচ্ছে তোমার কত? V4। ঠিক আছে, তাহলে V3 এর মান কত? V3 এর মান হচ্ছে 1, আর M3 এর মান কত? 0.5 মোলার, আর এটার মান হচ্ছে তোমার 11। তাহলে এই মানটা বের করে ফেলি, কত আসে?
তাহলে 1 ইন্টু 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 11, তাহলে এটার মান পাবো আমি কত 0.04 ইন্টু 54, আমি কিন্তু এই মোলারটা পাবো। তাহলে আমি এবার কি দুইটার ঘনমাত্রা পাই গেছি। কি কি পাইলাম? আগের পার্টে আমি পাইলাম Fe3+ আগের পার্টে পাইছিলাম Fe3+ এর ঘনমাত্রা, আর এখন পাইলাম আমি 0.0454 এই ঘনমাত্রা। তাহলে এটা কত পাইছিলাম 0.227 মোলার। আর OH এর ঘনমাত্রা কত পাইলাম 0.0454 মোলার ঘনমাত্রা। তাহলে দুইটার ঘনমাত্রা যেহেতু আমি পেয়ে গেছি, আমার অঙ্ক কিন্তু শেষ, কারণ আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল দুইটা বের করার সূত্র কিন্তু একই। তাহলে এবার যদি আমি আয়নিক গুণফল নির্ণয় করি, দেখো তো কি আসবে, KIP সমান এখানে আমি কি পাবো Fe3+ এর ঘনমাত্রা আর হচ্ছে কি তোমার OH এর ঘনমাত্রা, এটা হচ্ছে এত। আচ্ছা 3OH। আচ্ছা এবার আমি যে 0.045 অংশটা পাইছি না, এটা কিন্তু টোটাল 3OH এর মানকেই ডিফাইন করতেছে, নট অনলি হাইড্রোক্সিল, শুধু একটা হাইড্রোক্সিলের মান না, এটা কিন্তু তিনটা হাইড্রোক্সিলের সম্মিলিত মান। তাহলে ফেরাসের পাইলাম আমি কত 0.227, এটা একটা, আর হচ্ছে গিয়ে তোমার এখানে কত পাবো 0.0454, এর উপরে হচ্ছে তোমার কিউব। তাহলে এই মানটা দেখি আমরা বের করে কত আসে। 0.27 ইন্টু 0.0454 ইন্টু 3, তাহলে এটার যে ভ্যালু পাচ্ছি আমরা 2.124 ইন্টু 10⁻⁻5। তাহলে এবার খেয়াল করো কেআইপির মান বেশি না কেএসপির মান বেশি? কেআইপির মান দেওয়া আছে তোমার কত 3.74 ইন্টু 10⁻⁻38, এটা হচ্ছে কেএসপির মান, আর কেআইপির মান বের করছে 10⁻⁻5। তাহলে কই 38 আর কই দেখো -5, তাহলে অবশ্যই কি কেআইপির মান বড়। যেহেতু কেআইপির মান বড় কেএসপি থেকে, তাহলে অবশ্যই কি পদক্ষেপ পড়বে। তাহলে অঙ্কটা দেখতে বড় মনে হইলেও বাট সিম্পল, ঠিক আছে? কিভাবে সিম্পল? আমার দুইটা কাজ যদি আমি করে ফেলতে পারি তাহলে আমার অঙ্ক করা সহজ। প্রথমে আগে বুঝবো যে কার সাথে কোন দ্রবণের সাথে কোন দ্রবণকে আমি বিক্রিয়া করাচ্ছি। তাহলে এইখানে ফেরিক ক্লোরাইড ছিল, এর মাধ্যমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব। তাহলে ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমার ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে আমার এখানে পাবো কি কি, আমি ফেরিক পাবো আর হচ্ছে হাইড্রোক্সাইড পাবো। তাহলে এই দুইটার যদি আমি ঘনমাত্রা নতুন ঘনমাত্রা বের করতে পারি মিশ্রণ করার পর নতুন আয়তন পাবো। এই নতুন আয়তনে যদি আমি এই দুইটা মৌলের কি করতে হবে, দুইটা আয়নের যদি ঘনমাত্রা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে ঘনমাত্রা বের করে কেআইপি এর সূত্রের মধ্যে বসাই দিব, অঙ্ক কিন্তু খুব ইজি। তাহলে এই গেল আমাদের দ্রাব্যতা চ্যাপ্টারের মোটামুটি যতগুলা টাইপের অঙ্ক আছে এগুলো আমরা কভার করার চেষ্টা করলাম। তারপরে যদি তোমাদের মনে হয় যে আরও কিছু ম্যাথ করার দরকার অথবা তোমাদের কোনো সমস্যা আছে, নেক্সট যখন আমরা রিভিউ ক্লাস নিব বা লাইভ ক্লাস থাকবে আমাদের, তখন এই বিষয়গুলো তোমাদের ইনশাআল্লাহ ক্লিয়ার করা হবে। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের দ্রাব্যতা রিলেটেড যতগুলো ম্যাথ ছিল এখানে তোমাদের করাই দিলাম, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।